ড্রামাটি শুরু হয় ফিমেল লিড ল্যান্সিকে দেখিয়ে। ল্যান্সি অনেক বেশি রিচ, তার সাথে অনেক বেশি রুড আর তার অনেক বেশি বডিগার্ড রয়েছে। এরই সাথে ল্যান্সি ঝগড়ুটে টাইপের মেয়ে। এরপর আমরা ল্যান্সিকে দেখতে পাই অ্যাটিটিউড নিয়ে একটি রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, আর ভিতরে একটি কোম্পানির অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখতে পাই। সে একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছিল। তো ল্যান্সি এইসব কিছুর ছবি আর ভিডিও করে। এরপরে অন্য কোম্পানির অ্যাসিস্ট্যান্ট মানে যার ছবি এখানে উঠিয়েছে তাকে বলে যে তুমি যদি এখানে আমার কথা মতন কাজ না করো তাহলে এগুলো আমি তোমার ওয়াইফের কাছে পাঠিয়ে দেবো। এখন তুমি তোমার কোম্পানির বসকে ফোন করবে আর ওনাকে বলবে যেন আমাদের কোম্পানির সাথে অনেক বেশি কোলাবোরেশন করে, আর ওনার কাছে অনেক প্রপার্টি রয়েছে, তো কিছু প্রপার্টি আমাদেরকে দিতে বলো। অ্যাসিস্ট্যান্টও তখন ভয় পেয়ে যায়, তার কোম্পানির বসের কাছে ফোন করে, যার নাম জিয়াং। জিয়াংকে বলে যে বস আপনি এক্ষুনি ল্যান্সিদের কোম্পানির সাথে কোলাবোরেশন করুন আর আপনার কিছু প্রপার্টি ওকে দিন। বাট এখানে তো বস একদমই রাজি হয় না। তখন ল্যান্সি রেগে যায় আর নিজে এখানে জিয়াংয়ের সাথে কথা বলার চেষ্টা করে। ল্যান্সি যখন কিছু বলতে নেবে এর আগেই দেখা যায় জিয়াং ফোনটাই রেখে দিয়েছে। এইসব কিছুতে ল্যান্সি অনেক বেশি রেগে যায়, তার বডিগার্ডকে বলে এখন আর কি করার, এই ছবিগুলো তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্টের ওয়াইফের কাছে পাঠিয়ে দাও। পরের দিন আমরা ওই কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার জিয়াংকে দেখতে পাই। এখানে নিজের সেক্রেটারিকে বলে যে খোঁজ নিয়ে দেখো হঠাৎ করে আমার অ্যাসিস্ট্যান্টের কি হয়েছে, এরকম উল্টাপাল্টা কথাগুলো কেন বলছে, ওকে কি কেউ ব্ল্যাকমেল করছে। এখানে সেক্রেটারি বলে আমি তো এসব কিছুর খোঁজ নিয়ে নেব, বাট এখন আপনাকে যেতে হবে আপনার ওয়াইফ বেছে নেওয়ার জন্য, কারণ আপনি তো মেয়েদেরকে অডিশনের জন্য আসতে বলেছেন। আমরা ল্যান্সিকে দেখতে পাই একটি প্ল্যান তৈরি করেছে। এরপরে ল্যান্সি একদম পুরো বোকা একটি মেয়ের মতন ড্রেস আপ করে, মোটা একটি চশমাও পরে নেয় যাতে করে ওকে দেখার পর কেউ চিনতেই না পারে। আসলে ল্যান্সিরও একটি প্ল্যান ছিল। অন্যদিকে আমরা অনেকগুলো মেয়েদেরকে দেখতে পাই অডিশন দেওয়ার জন্য এসেছে মিস্টার জিয়াংয়ের ওয়াইফ হওয়ার জন্য, বাট জিয়াংয়ের এখানে কাউকেই পছন্দ হয় না। তখনই এখানে ল্যান্সি চলে আসে। ল্যান্সি এখানে বলে আমি তো এখানে জবের জন্য এসেছি। ল্যান্সি প্রথম থেকে ভালো করে জানতো যে এখানে আসলে ওয়াইফের জন্য ইন্টারভিউ দেওয়া হয়েছে, বাট ও ইচ্ছা করে এসেছে আর এমন অ্যাক্টিং করছে যে এখানে ও জব নেওয়ার জন্য এসেছে। তো বলে এখানে তো ওয়াইফে বেছে নেওয়া হচ্ছে, বাট আমার ভিতরে এরকম কোনো গুণ নেই, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ও কি ভালো লেগে যায় মিস্টার জিয়াং এর কাছে আর বলে না তুমি এখানেই থাকো। মিস্টার জিয়াং বলে যে তুমি আমার ওয়াইফ আর অ্যাক্টিং করবে আর মোটা টাকা দেওয়ার কথা বলে ল্যান্সিকে, তাই ল্যান্সি রাজি হয়ে যায়। আর এরপর ল্যান্সি এখানে একটি গল্প বলেছিল মিস্টার জিয়াং এর সম্পর্কে, যে ছোটবেলায় মিস্টার জিয়াংকে কেউ একজন কিডন্যাপ করেছিল, রুমে বন্দি করে রাখা হয়। তখন মিস্টার জিয়াং চাচ্ছিল যেন কেউ এসে মিস্টার জিয়াংকে বাঁচিয়ে নেয়। তখন একটি বাচ্চা মেয়ে এসে মিস্টার জিয়াংকে বাঁচিয়ে নিয়েছিল। ল্যান্সি এই কাহিনী বলছে যাতে করে এইটা শোনার পর মিস্টার জিয়াংয়ের মনে হয় এই মেয়েটি হচ্ছে ছোটবেলার ওই বাচ্চা মেয়েটি, তাহলে ও ল্যান্সির জালে আরও ভালোভাবে ফেঁসে যাবে। বাট মিস্টার জিয়াং এই কাহিনীটি শোনার পরেও কোনো কিছু রিয়াক্ট করে না। মানে মিস্টার জিয়াংও এখানে বুঝতে দিতে চাচ্ছিল না ল্যান্সিকে যে ল্যান্সি যা যা বলেছে এই সব কিছু সত্যি। পরে তাদের দুজনকে রাস্তাতে দেখানো হয়, তারা এখন ল্যান্সির বাড়ির দিকে যাচ্ছিল, বাট ল্যান্সি নিজের বাড়ির পাসওয়ার্ডই জানতো না, তাই কোম্পানিতে মেসেজ করে পাসওয়ার্ড জানার চেষ্টা করে। তখনই মিস্টার জিয়াং ওকে ঘুরে ঘুরে দেখছিল, তাই ল্যান্সি ভালো করে ফোনটাও দেখতে পারে না। এরপরে যখন বাড়ির সামনে আসে এখানে ল্যান্সি দেখতে পায় ওর ফ্রেন্ডের বাড়ির সামনে একটি ছেলে এসে দরজা অনেক বাজেভাবে ধাক্কাতে শুরু করেছে। এইটা দেখার পর ল্যান্সির মাথায় একটি দুষ্ট প্ল্যান চলে আসে আর এখানে জিয়াংকে বলে আসলে এই ছেলেটি আমার এক্স বয়ফ্রেন্ড, সে অনেক খারাপ, আমার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছে আর এখন এখানে এসেছে আমাকে বিরক্ত করার জন্য, আর আমি চাই না আপনি এইসব কিছুর ভিতরে জড়িয়ে পড়ুন, তাই এর থেকে ভালো হবে আমরা এখান থেকে চলে যাই। তখন আবার মিস্টার জিয়াং তার সেক্রেটারিকে ফোন করে আর ওই ছেলেটিকে ভালোভাবে ধোলাই দিয়ে নেয়, আর সেক্রেটারি ওকে কিছু টাকাও দিয়ে দেয়, বলে যেন আজ থেকে আর ল্যান্সিকে বিরক্ত না করে। এরপরে জিয়াং ল্যান্সিকে তার নতুন কেনা অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেটা দেখার পর ল্যান্সি অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আসলে ল্যান্সি ও তো প্রথমে এই অ্যাপার্টমেন্টে দেখতে এসেছিল, অনেক বেশি পছন্দ হয়ে যায় তাই এটা কিনতে চায়। জিয়াং যত টাকা দিয়েছে তার থেকে ও ডাবল টাকা দিতে চায়, বাট এখানে বোকার বলে যে না আপনি যতই টাকা দিন না কেন এটা আপনার কাছে আর আমরা সেল করতে পারবো না, কারণ অলরেডি অন্য কারোর কাছে সেল করেছি। ল্যান্সির কাছে আর কোনো উপায় ছিল না, তাই তো ও এখন বাধ্য হয়ে এরকমভাবে এখানে এসেছে। আর বাড়িটি দেখার পর এমনভাবে খুশিতে লাফাচ্ছিল যেন জিয়াং এটা দেখার পর বিশ্বাস করে নেয় যে ল্যান্সি এর আগে কখনোই এত বড় বাড়ি দেখেনি।
যাই হোক, জিয়াং ল্যান্সিকে বলে এখন তুমি তোমার রুমে চলে যাও। আর এরপরে যখন ল্যান্সি রুমে আসে তখন রুমটি দেখার পরে বলে যে এই রুম অনেক বেশি অপরিষ্কার, এখানে আমি কিভাবে ঘুমাবো, মনে হচ্ছে আজ আমাকে জিয়াং এর রুমে ঘুমাতে হবে। এদিকে জিয়াং তার রুমে এসে শাওয়ার নিয়েছিল, তখন আবার ল্যান্সি চলে আসে, দরজায় নক করতে থাকে। জিয়াংকে এরকম ভাবে দেখে কিছুক্ষণের জন্য ল্যান্সি তো হা হয়ে যায়, মনে মনে বলে ছেলেটি অনেক বেশি হ্যান্ডসাম। জিয়াং জিজ্ঞাসা করে যে তোমার কোনো কিছু প্রয়োজন রয়েছে? ল্যান্সি বলে আসলে আমার কাছে নাইট ড্রেস নেই, আর এই কারণে ভাবছি যে চলো আমরা দুজনে শপিং করে আসি। জিয়াং বলে একটু দাঁড়াও, আর ভিতর থেকে একটি নাইট ড্রেস বের করে এখানে ল্যান্সির মুখের উপরে ছুঁড়ে মারে, বলে এটা পরে নাও আর ঘুমিয়ে পড়ো। ল্যান্সিও তখন ওইটা পরে নেয়, এরপরে তো পুরো বাড়ি ঘুরতে শুরু করে। আর এখানে হয়তো ও কোনো কিছু খোঁজার চেষ্টা করছিল, বাট ল্যান্সি জানে না এই পুরো বাড়িতে আসলে ট্র্যাপ বসানো রয়েছে, আর সব জায়গাতে সিসিটিভি ক্যামেরাও রয়েছে, যার মাধ্যমে জিয়াং তো ভালোভাবে নজর রাখতে পারছিল ল্যান্সির ওপরে। একটু পরে ল্যান্সি নিজেও ফেঁসে যায়, আর ওখানে থাকা সব এমার্জেন্সি অ্যালার্মগুলো বেজে ওঠে। তখন বাইরে থেকে বডিগার্ড চলে আসে, ল্যান্সি তাদেরকে দেখার পর চিৎকার করে আর এমন অ্যাক্টিং করছিল যে ল্যান্সি অনেক ভয় পেয়েছে। এখানে বডিগার্ডরা ল্যান্সিকে চিনতে পারে না, তারা মনে করে ল্যান্সি হচ্ছে চোর। ল্যান্সি তাদেরকে বলে আমি কোনো চোর না, বরং আমি মিস্টার জিয়াং এর ওয়াইফ। কিন্তু বডিগার্ড ওর কোনো কথাই বিশ্বাস করে না, আর ওকে স্টোর রুমে গিয়ে বন্ধ করে দেয়, যেখানেও কিনা সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর ল্যান্সি এটা দেখতে পায়, তাই বলে আমি জিয়াংকে কিছুতেই বুঝতে দেব না যে আমি একদমই ভয় পাচ্ছি না, বরং উল্টো আমি ওকে আমার জালে ফাঁসাবো। তাই তো এখানে কান্নাকাটি শুরু করে দেয় আর বলছিল তাড়াতাড়ি দরজা খুলে দাও, নয়তো আমি এখানেই মারা যাব। তখনই জিয়াং আসে, দরজা খুলে দেয়, আর যাকে দেখার পর ল্যান্সি তো হাক করে নেয়, কান্না করে বলে যে তুমি ফাইনালি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছ, আমি যদি আর কিছুক্ষণ এখানে থাকতাম তাহলে তো মারাই যেতাম। এইসব কিছুতে তখন জিয়াংয়ের ও ল্যান্সির ওপরে অনেক বেশি দয়া চলে আসে, আর ল্যান্সি একের পর এক ড্রামা এখানে করেই যাচ্ছিল। জিয়াংকে তো এটাও বলে আমি ভালোভাবে তোমার ওয়াইফও আর অ্যাক্টিংও করতে পারছি না, আমি এর যোগ্য না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। বাট এখানে জিয়াং বলে যে এই সামান্য কারণের জন্য তোমাকে ডিভোর্স দেবো কেন, আর এমনিতেও তুমি তো কোনো কিছু জানতে না এই বাড়ির সম্পর্কে, তাই এরকম ভুল হয়েছে। আর ওর ল্যান্সিকে নিজের ওয়াইফ আর অ্যাক্টিং করার জন্য আরও কিছু টাকা দিতে চায় ল্যান্সিকে। এরপরে ল্যান্সিকে বলে এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ল্যান্সিও তার রুমে চলে আসে ঘুমানোর জন্য। পরের দিন সকালে ল্যান্সির ঘুম ভেঙে যায় নিচ থেকে কিছু চিৎকারের শব্দ শোনার পর। জিয়াং এর মম এসেছে জিয়াং এর সাথে কথা বলার জন্য, জানতে পেরেছে জিয়াং বিয়ে করেছে, তাই জিয়াংকে বলে বাইরে তোমার জন্য কত বেশি রিচ ফ্যামিলির মেয়েরা অপেক্ষা করছে, আর তুমি কিনা এমন কাউকে বিয়ে করেছো যার কোনো ফ্যামিলি নেই, আর তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। বাট এরপরে যখন দেখতে পাই ল্যান্সিকে, প্রথম দেখাতে ল্যান্সিকে অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই তো খুশি হয়ে যায়, আর এখানে নিজেদের খানদানি ব্রেসলেটও ল্যান্সিকে দিতে চায়। ল্যান্সি তখন জিয়াং এর দিকে তাকিয়ে থাকে, তো জিয়াং ওকে ইশারা করে বলে যে তুমি নিয়ে নাও, তাই ল্যান্সি ওটা নিয়ে নেয়। আর এখানে তো মম এতটাই খুশি হয়েছিল যার কারণে বলে এখন তোমরা দুজনেই বিয়ে করেছো, তাড়াতাড়ি এখন আমাকে একটি নাতি বা নাতনি দাও। যেটা শোনার পর তারা দুজনেই লজ্জা পেতে থাকে। আর এখানে জিয়াং বলে মম আমরা দুজনে বিয়েই তো করেছি শুধুমাত্র কিছুদিন হয়েছে, আর আপনি কিনা এত তাড়াতাড়ি এইসব কিছু বলছেন। এরপরে মম বলে ল্যান্সিকে এত বড় বাড়িতে তুমি একা থেকে অনেক বেশি বোরিং হয়ে যাবে, এর থেকে ভালো হবে তুমি জিয়াং এর কোম্পানিতে জব করতে যাও। আর ল্যান্সিও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। তো পরের দিন আমরা ল্যান্সিকে বাইরে দেখতে পাই, আজ তার কোম্পানির প্রথম দিন, আর তার জন্য কিনা জিয়াং ভাঙাচোরা একটি স্কুটি নিয়ে এসেছে, আর নিচে কিনা দামি কারে বসে রয়েছে, যেটা কিনা একদমই পছন্দ হয় না ল্যান্সির। বাট ও জিয়াংয়ের সামনে কোনো কিছু বলতেও পারবে না, তাই জিয়াংকে বলে যে হ্যাঁ এটা অনেক ভালো হয়েছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখানে জিয়াং ল্যান্সিকে বলে এইটা দিয়ে তুমি কোম্পানিতে যাবে, আর হ্যাঁ কোম্পানিতে কাউকেই বলবে না আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ, এটা সবার কাছ থেকে লুকিয়ে রাখবে। ল্যান্সি বলে কোনো চিন্তা করো না, আমি সবকিছু বুঝতে পেরেছি। এরপর নিজেই তখন স্কুটি চালিয়ে কোম্পানিতে চলে আসে। রিসেপশনে আসার পর ও নিজের কার্ড দিয়ে বলে যে জিয়াং কোথায় রয়েছে, আমি জিয়াং এর সাথে দেখা করতে চাই, জানতে চাই যে আমাকে এখানে আসলে কোন পোস্টে জব দেওয়া হয়েছে। মেয়েটি যখন ওর কার্ড দেখে তখন অবাক হয়ে যায়, এই মেয়েটি প্রেসিডেন্টের ওয়াইফ, তাই তো এখানে তখন এই কারণে কোম্পানি থাকা অন্য আরেকজন স্টাফকে এখানে নিয়ে আসতে হয়, আর সে তো নিজেও দেখার পর অনেক অবাক হয়ে যায়। এখানে ল্যান্সি বলে এখন তো আমি জিয়াং এর সাথে দেখা করতে পারি, আমাকে জিয়াং এর অফিসে নিয়ে যাও। ছেলেটি বলে আপনি আমার সাথে চলুন। আর যখন ল্যান্সি তার সাথে যাচ্ছিল তখন সামনে থেকে অ্যাসিস্ট্যান্ট আসে, আর এখানে ল্যান্সিকে দেখার পরে চিনতে পায়। ল্যান্সিকে বলে মিস ল্যান্সি এটা আবার নতুন করে কি রকম অ্যাক্টিং, আপনি আবার এখানে কি করতে এসেছেন? আর তখন তো পেছন দিক থেকে জিয়াংও নিচে নামতে শুরু করে। ল্যান্সি অনেক ভয় পেয়ে যায়, কারণ এবার তো ল্যান্সি ধরা পড়ে যাবে। বাট এই সময় একটি মেয়ে দৌড়ে আসে,
অ্যাসিস্ট্যান্টের মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে দেয়, মুখ বন্ধ করে আর এরপর তো একটি কিক মেরে ফেলে দেয়। বডিগার্ডদেরকে বলে যে এক্ষুনি এই লোকটিকে এখান থেকে বের করে দাও। জিয়াংও তখন আবার নিজের জায়গায় ফিরে যায়। এভাবে ল্যান্সি বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই সেক্রেটারির সাথে ল্যান্সি কথা বলছে, জানতে চায় যে আমি আসলে কি করলে জিয়াংকে খুশি করতে পারবো, এমন কি কি রয়েছে যাতে জিয়াং খুশি হয়ে যায়। এখানে সেক্রেটারি বলে, বস আমার ভাইয়ের মতন, তাই আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি কি করলে বস অনেক বেশি খুশি হয়ে যাবে। বাইরে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্টকে, গার্ডরা তাকে ওখান থেকে বাইরে বের করে দেয়। একটু পরে ল্যান্সি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে আসে। অ্যাসিস্ট্যান্ট ওকে দেখেই ভয় পাচ্ছিল। এখানে ল্যান্সি অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি আমার প্ল্যানের ভিতরেও আসবে না আর আমার লাইফে আসারও চেষ্টা করবে না, তাই তো এইসব কিছু থেকে দূরেই থাকো। যদি নেক্সট টাইম আবারও এরকম ভুল করো তাহলে তোমার এমন অবস্থা করব। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাম আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম আর কখনোই করব না, বরং আমি তো এখন থেকে আপনাকেই সাহায্য করব। ল্যান্সি বলে, এখন বুঝতে পেরেছো। ভিতরে আমরা জিয়াংকে দেখতে পাই। এখানে একজন লোককে ও কিছু টাকা দিয়েছে আর বলছে যে অনেক বছর আগে আমাকে যে কিডন্যাপ করা হয়েছিল ওখানে অনেক মেয়েদেরকেও কিডন্যাপ করা হয়েছে, তো ওই মেয়েটিকে খুঁজে বের করো যে আমাকে সাহায্য করেছে। লোকটি জানায় ওখানে অনেক জনকে কিডন্যাপ করে রাখা হয়েছিল, কিছু জনকে তো বাহিরেও রাখা হয়েছে, তাহলে আমি ওকে কিভাবে খুঁজে বের করব। জিয়াং বলে, আমি কোনো কিছু জানতে চাই না, আমি টাকা দেবো, তুমি এই কাজটা শেষ করবে। এরপরে আসে সেক্রেটারি ভিতরে। তো এখানে জিয়াং বলে, ল্যান্সির সম্পর্কে খোঁজ নিয়েছো? সেক্রেটারি বলে, হ্যাঁ আমি ল্যান্সির সম্পর্কে অনেক খোঁজ নিয়েছি আর দেখে বোঝা যাচ্ছে মেয়েটি অনেক বেশি সাদাসিধে, ওর মাথায় এত সব কিছু করার বুদ্ধি থাকবে না। তো এরপরে ল্যান্সি এখানে অ্যাসিস্ট্যান্টের সাথে ভিতরে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমার ভুল হয়ে গিয়েছিল, এটা আসলে ওই ল্যান্সি না যার কথা আমি আপনাকে বলেছিলাম, বরং ইনি তো অনেক ভালো। এইসব কিছু বলে তখন অ্যাসিস্ট্যান্ট এখান থেকে চলে যায়। এরপরে জিয়াং এখানে বলে ল্যান্সিকে যে তুমি এই কোম্পানিতে জব করতে এসেছো আর প্রথমে এসে কিনা এখানে তোমার সাথে বাকিদের ঝামেলা হয়েছে, বুঝতে পেরেছি তোমার এখানে বাকিদের সাথে একদমই বনছে না, তাই আমি তোমাকে কিছুদিনের জন্য ইন্টার্নশিপ দিচ্ছি, তুমি ওখানে জব করবে। ল্যান্সিও তখন চুপচাপ চলে যায়। তখন আবার ল্যান্সির সাথে ওই ছেলেটি দেখা করতে আসে। এবার ল্যান্সির সাথে রুড হয়ে কথা বলছিল, তাই ল্যান্সি বলে, একটু আগেই তো কত বেশি ভালোভাবে আমাকে সবকিছু বোঝাচ্ছিল। ল্যান্সিও তখন মুখের উপরে কড়া জবাব দেয়, তাই তো আর ছেলেটি কোনো কিছু বলতে পারে না। এরপর একটি মেয়ে ল্যান্সির কাছে আসে আর বলে, তুমি ওর সাথে ঝগড়া করো না, আসলে ওই ছেলেটি এরকমই, সবার সাথে রুড ব্যবহার করে। মেয়েটির সাথে কথা বলার পর ল্যান্সি মনে মনে বলে, মেয়েটিকে দেখে মনে হচ্ছে ভালো, এর সাথে ফ্রেন্ডশিপ করাই যায়। এরপরে মেয়েটি বলে যে কোম্পানিতে একটি নতুন গসিপ শুরু হয়েছে, তুমি কি জানো প্রেসিডেন্ট জিয়াং আসলে সে তার সেক্রেটারির ওপরে বেশি ইন্টারেস্ট নেয়। যেটা শোনার পর অনেক অবাক হয়ে যায় ল্যান্সি আর বলে, তুমি বলতে চাচ্ছো যে মিস্টার জিয়াং এর আসলে মেয়েদের প্রতি নয় বরং ছেলেদের প্রতি বেশি ইন্টারেস্ট। তখনই আবার ওর নিজের অ্যাসিস্ট্যান্টের মেসেজ চলে আসে, তাই কথা বলতে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস্টার জিয়াং আবারও আপনার খোঁজ নেওয়ার জন্য বাড়িতে লোকজনকে পাঠিয়েছে, বাট এবার আমি কোনো রকমে হ্যান্ডেল করে নিয়েছি। ল্যান্সি বলে, হ্যাঁ তুমি এরকমভাবেই কাজ করতে থাকো, তুমি বাইরের দিকটা সামলিয়ে নাও আর আমি ভেতরের দিকটা ভালোভাবে সামলিয়ে নেব। এরপর ল্যান্সি ভিতরে আসে, যেখানে কিনা জিয়াংয়ের মম চিৎকার করে চলে আসে ভিতরে আর জিয়াংয়ের উপরে অনেক বেশি রেগেছিল। জিয়াংকে বলে তুমি ওই লোকটিকে পুলিশে কেন দাওনি যে কিনা এখানে আমার বৌমার সাথে এরকম বাজে ব্যবহার করেছে। আমি এটা কিছুতেই সহ্য করব না যে তোমার কোম্পানিতে তোমার ওয়াইফের সাথে কেউ এরকম ব্যবহার করবে। তো জিয়াং এখানে তখন মমকে অনেক বেশি বোঝাতে শুরু করে দেয় আর এখানে জিয়াং নিজের মমকে বোঝাতেই পারছিল না, তাই তো ল্যান্সিও তখন মমকে অনেক সুন্দরভাবে ভুলভাল বুঝিয়ে দেয়। মম তখন একটু শান্ত হয়। এর পরের দিন দেখানো হয় ল্যান্সি আর জিয়াংকে। আসলে আজ তারা যাবে হচ্ছে জিয়াংয়ের পুরো ফ্যামিলির সাথে দেখা করতে। তখনই ল্যান্সির অ্যাসিস্ট্যান্ট ল্যান্সিকে মেসেজ করে বলে, আজ আপনার ড্যাড আপনার সাথে দেখা করবে, কারণ আপনাদের কোম্পানির অনেক বড় একটি মিটিং হতে চলেছে আর আপনি যদি ওখানে না যান তাহলে তো আপনার ড্যাড অনেক বেশি রেগে যাবে। ল্যান্সি এখানে বিপদে পড়ে যায়, কারণ ওকে যে কোনো উপায়ে দুইটি জায়গাতেই অ্যাটেন্ড থাকতে হবে। ল্যান্সি তখন অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে বলে, তুমি কিছুক্ষণের জন্য আমার ড্যাডকে ভুলভাল বোঝাতে থাকো আর তাকে বিজি রাখো, আমি ফ্রি হওয়ার সাথে সাথে ওখানে চলে যাব। এখানে আরও একটি প্রবলেম হয়, মানে তারা দুজনে একই হোটেলেই আসবে। ল্যান্সির ড্যাডও বিজনেসের মিটিং করার জন্য এখানে এসেছে আর জিয়াংয়ের পুরো ফ্যামিলিও কিনা এখানেই রয়েছে। প্রথমে এখানে ড্যাডে বের হয়ে আসে, বাট ল্যান্সিকে কোথাও দেখতে পায় না, তাই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ল্যান্সি কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম একটু পরেই চলে আসবে, আপনি ভিতরে যান। তাই ড্যাড এখান থেকে ভিতরে চলে যায়।
এরপরে জিয়াং আর ল্যান্সি বের হয়ে আসে। জিয়াং মনে করে ল্যান্সি হয়তো নার্ভাস হয়েছে, এই কারণে ও ল্যান্সিকে মোটিভেট করতে থাকে যে ভিতরে কেউ তোমাকে কোনো কিছু বলবে না, আর ওখানে তো আমি রয়েছি, তুমি একদমই ভয় পেও না। বাট ল্যান্সি ওকে কিভাবে বলবে যে এখন ল্যান্সি অনেক বড় বিপদে পড়েছে, যে কোনো উপায়ে ল্যান্সিকে তার কোম্পানির মিটিং অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, জিয়াংয়ের সাথে ভিতরে আসে, যেখানে কিনা ল্যান্সিকে দেখার পর আমরা ফ্যামিলির বাকি সব মেম্বারসদের মুখে সেরকম কোনো ভালো রিয়াকশন দেখতে পাই না। আর আমরা এখানে জিয়াংয়ের গ্র্যান্ড মাকে দেখতে পাই, তার কাছে তো ল্যান্সিকে একদমই পছন্দই হয়নি। তারা সবাই এখানে ল্যান্সিকে অপমান করতে শুরু করে, এমনকি তারা তো এটাও বলছিল যে জিয়াংয়ের চয়েস একদমই ভালো না, এরকম একটি বোকা মেয়েকে কিভাবে এত বড় একটি ফ্যামিলির বৌমা করতে পারে, জিয়াং এটা একদমই ঠিক করেনি। এমনকি ল্যান্সির ফ্যামিলি নিয়েও এখানে কথা বলতে শুরু করে, যাদের কথাগুলো শোনার পর জিয়াংয়ের তো অনেক রাগ হয়, ইচ্ছা করছিল মুখের উপর একদম কড়া জবাব দিতে। বাট এর আগে জিয়াংয়ের এখানে মম খেপে যায় আর বলে যে তোমাদের সাহস কিভাবে হয় আমার বৌমাকে নিয়ে এরকম ভাবে কথা বলার। ল্যান্সি অনেক ভালো, কিউট একটি মেয়ে, তার ব্যবহার অনেক ভালো আর আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তোমরা কেউ এখানে আমার বৌমাকে অপমান করবে না। ল্যান্সিকে পেয়ে আমি আর আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছি। এক কথায় ল্যান্সির অনেক বেশি প্রশংসা করে, আর এই সুযোগে ল্যান্সি তখন পেঁচিয়ে পেঁচিয়ে নিজের সম্পর্কে অনেক কিছু তাদের সবাইকে বলতে থাকে, যাতে করে কেউ আর এখানে জিয়াংকে অপমান না করে। এমনকি ও তো এখানে একটি মিথ্যা লাভ স্টোরিও বানিয়ে বলেছিল 10 বছর আগে। জিয়াং আর আমার এমন একটি পরিস্থিতিতে দেখা হয়েছে যেখানে আমরা দুজনে একে অপরকে সাহায্য করেছি। আর এরপরে যখন আমি প্রথম একটি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য জিয়াংয়ের সাথে দেখা করি, তখন প্রথম দেখাতেই জিয়াং আমাকে চিনতে পারে আর আমাকে বিয়ে করার জন্য আমাকে প্রপোজ করে। আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি। এরকমভাবে মিথ্যে কথা এখানে সবাইকে বানিয়ে বানিয়ে বলতে থাকে ল্যান্সি। এইসব শোনার পর মম তো অনেক খুশি হয়ে যায়, আমি তো জানতামই না তোমরা দুজন একে অপরকে এত বেশি ভালোবাসো। আর এখানে জিয়াংও তখন তার আঙ্কেল আন্টিকে মুখের উপরে কড়া জবাব দেয়। আবার ল্যান্সির অ্যাসিস্ট্যান্ট ল্যান্সিকে মেসেজ করে আপনার ড্যাডকে আর আমি কিছুতেই এখানে আটকিয়ে রাখতে পারবো না। এমনকি বাকি শেয়ার হোল্ডাররাও অনেক বেশি রেগে যাচ্ছে, তারা বলছে আপনি যদি এখানে না আসেন তাহলে কোম্পানির সাথে কোনো শেয়ার হোল্ডারই থাকতে চাইছে না, তারা সবাই কোম্পানি থেকে বের হয়ে যাবে। এরকমভাবে আপনার ড্যাডকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর ড্যাডও তখন অনেক রেগে গিয়েছে, অ্যাসিস্ট্যান্টকে বলে ল্যান্সিকে বলো 5 মিনিটের ভিতর এখানে আসতে, আর যদি না আসতে পারে তাহলে ও আর কখনোর জন্য আমার কোম্পানির ভিতরে না যায়। তাই তো ল্যান্সি ওদেরকে বাহানা দিয়ে তাড়াতাড়ি করে চেঞ্জিং রুমে চলে আসে আর মেকআপ দেন ড্রেস সব কিছু চেঞ্জ করে, এরপরে মিটিংয়ে চলে আসে। আর এভাবে ল্যান্সির এন্ট্রি নেওয়ার কারণে ড্যাড ওর উপর অনেক বেশি প্রাউড ফিল করে। ল্যান্সি তখন বাকি শেয়ার হোল্ডারদের সাথে কথা বলতে শুরু করেন, তাদেরকে বলে যে কী প্রবলেম, আপনারা কেন আজ মিটিংয়ের আয়োজন করেছেন। তখন শেয়ার হোল্ডাররা এখানে জানায় ল্যান্সিকে যে তুমি তো কোনো কিছু ভালোভাবে দেখাশোনা করতেই পারো না, তুমি জানো কোম্পানিতে কত বেশি লস হয়েছে। আর এখানে সব ফাইলগুলো ল্যান্সির ড্যাডকে দেখতে বলা হয়। ড্যাড যখন সব ফাইলগুলো দেখে বুঝতে পারে যে সত্যি তাদের কোম্পানিতে লস হতে চলেছে। আর এখানে তো সব শেয়ার হোল্ডাররা ঠিক করে এসেছে যে তারা ল্যান্সিকে বলবে ল্যান্সি যেন কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে সরে যায়। আর ল্যান্সি এটা ভালো করে তাদের হাব ভাব দেখার পর বুঝতে পারে, তাই তো ওদের মুখের কথাটাই বলে দেয় যে ঠিক আছে, আপনারা যদি মনে করেন আমি কোম্পানিতে থাকার কারণে কোম্পানিতে লস হচ্ছে তাহলে আমি কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে সরে যাব। আর এরপরও যদি কোম্পানিতে লস হতে থাকে তাহলে তো আর আমার এর ভিতরে কোনো হাত থাকবে না, তখন সব দায় আপনাদের হবে। ল্যান্সির কাছ থেকে এই কথা শোনার পর ড্যাড বলে তোমাকে কেউ প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারবে না। অন্যদিকে আমরা জিয়াংকে এর মমকে দেখতে পাই, জিয়াংকে বলে ল্যান্সি তো অনেকক্ষণ আগে এখান থেকে গিয়েছে, এই জায়গা অনেক বড়, হয়তো ও কোথাও হারিয়ে গিয়েছে আর ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছে না, তাই তুমি গিয়ে দেখো যে ল্যান্সি কোথায় রয়েছে। আর জিয়াংও তার মমের কথায় রাজি হয়ে যায়, তাদের সবাইকে অপেক্ষা করতে বলে। অন্যদিকে আমরা ল্যান্সিকে দেখতে পাই, আবার অ্যাসিস্ট্যান্ট ল্যান্সিকে মেসেজ করে বলছে যে আপনি কি করছেন, তাড়াতাড়ি বের হয়ে আসুন। এদিকে আমি জিয়াংকে বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারছি না, ও তো বারবার চেঞ্জিং রুমের ভিতরে যেতে চাচ্ছে। এইটা দেখার পর ল্যান্সি বলে আমার যা বলার ছিল তা বলে দিয়েছি। এটা বলে সবাইকে বাই বলে বের হয়ে আসে। তাড়াতাড়ি করে নিজের আগের ড্রেসটা অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে নিয়ে চেঞ্জিং রুমের ভিতরে চলে যায়। এইদিকে জিয়াং একজন স্টাফকে নিয়ে চেঞ্জিং রুমের বাইরে আসে। মেয়েটি এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে আপনি এভাবে কেন সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলছেন, ভিতরে কেন যেতে দিচ্ছেন না? ভিতরে যে রয়েছে সে যদি 5 মিনিটের ভিতরে বাইরে বের না হয় তাহলে আমরা কিন্তু দরজা ভেঙে ভিতরে চলে যাব। তখনই ল্যান্সি আস্তে আস্তে করে ভিতর থেকে বের হয়ে আসে আর জিয়াংকে দেখার পরে বলে যে তুমি এখানে এসেছো। জিয়াং বলে এতক্ষণ সময় তোমার কেন লাগছিল, আমি ভাবলাম হয়তো তুমি রাস্তা হারিয়ে ফেলেছো। ল্যান্সি বলে হ্যাঁ ঠিকই বলেছো, এই জায়গা আসলে এত বেশি গোলক ধাঁধার মতন যে আমি ফিরে যাওয়ার রাস্তায় পাচ্ছিলাম না, ভালো হয়েছে তুমি আমাকে নিতে এসেছো। তখন জিয়াং ওকে দেখে আর বলে তুমি আবার মেকআপ কখন করেছো, আসার সময় তো এত বেশি মেকআপ করেছিলে না।
আসলে ল্যান্সি তাড়াহুড়ো করার কারণে মেকআপ তুলতেই ভুলে গিয়েছে। তাই এখানে মিথ্যে কথা বলে যে আমি একটু মেকআপ করেছি, যদি এরকমভাবে আমাকে দেখার পর তোমার ফ্যামিলি আমাকে পছন্দ করে এই কারণে। জিয়াং একটু রুমাল বের করে ল্যান্সিকে দেয়, বলে মেকআপ মুছে ফেলো, অন্য কাউকে খুশি করার জন্য তোমার মেকআপ করতে হবে না, তুমি এমনিতেই অনেক বেশি ভালো রয়েছো, মেকআপ ছাড়াই তুমি অনেক বেশি বিউটিফুল। এখানে তখন অ্যাসিস্ট্যান্ট আবার ভয় পেতে শুরু করে, কারণ ল্যান্সির ড্যাড এখান দিয়ে বাইরে চলে যাবে। এই কারণে ল্যান্সি তাড়াতাড়ি করে মিস্টার জিয়াংকে হাক করে নেয় ফেস লুকানোর জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আপনি আমার সাথে চলুন, আর ল্যান্সি ম্যাম এখান থেকে আগেই চলে গিয়েছে। এখান থেকে ল্যান্সির ড্যাড চলে যাওয়ার আগে শুধুমাত্র দেখতে পায় জিয়াংকে একটি মেয়ে হাক করে রয়েছে। আর ল্যান্সি এখানে জিয়াংকে বলে আমি একটু ইমোশনাল হয়েছিলাম তাই এমন করেছি। ল্যান্সি এরপরে আবারও খাবারের জায়গায় ফিরে আসে। এখানে মম খুশি হয়ে ল্যান্সিকে খাবার খেতে এগিয়ে দেয়, বাট ল্যান্সি উঠে পড়ে আর নিজের খাবার এখানে গ্র্যান্ডমাকে খেতে দেয়। এই ব্যবহারে গ্র্যান্ডমা ল্যান্সির ওপরে অনেক ইমপ্রেস হয়ে যায় আর ল্যান্সিকে অনেক ভালো লেগে যায়। বাট এখানে আন্টি আর আঙ্কেল ল্যান্সিকে এরপরেও একটু কথা শোনাতে চাচ্ছিল, তখন গ্র্যান্ডমা নিজেই ওনাদেরকে এখানে চুপ থাকতে বলে, ল্যান্সি অনেক বেশি ভালো, তাই তোমরা এখানে ল্যান্সিকে নিয়ে কোনো কথাই বলবে না। এরপরে গ্র্যান্ডমা ল্যান্সিকে বলে যে এখন তোমরা দুজনে তাড়াতাড়ি বেবি নেওয়ার প্ল্যান করো। ল্যান্সি এখানে গ্র্যান্ডমা বলে আমি আর মিস্টার জিয়াং দুজনে অলরেডি এইটার প্রস্তুতি শুরু করে ফেলেছি। যা শোনার পর জিয়াং তো অনেকটাই অবাক হয়ে যায়। বাইরে আমরা ল্যান্সির ড্যাডকে দেখতে পাই, চলে যাওয়ার আগে ল্যান্সির সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। ল্যান্সি এইদিকে মিস্টার জিয়াংকে তখন ভুলভাল বুঝাতে থাকে একটু আলাদা সময় নেওয়ার জন্য। এরপরে ড্যাডের সাথে দেখা করতে আসে। ড্যাড এখানে ল্যান্সিকে বলে তুমি কেন ভিতরে সবাইকে বললে তুমি প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করবে। ল্যান্সি বলে এটা আমি বাধ্য হয়ে বলেছি, কারণ আপনি দেখতে পারছেন না ওরা সবাই এটাই বলছে আমি কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার কারণে কোম্পানিতে লস হচ্ছে। আমি একটি মেয়ে আর এত বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট যেটা কিনা ওনারা কেউ সহ্য করতে পারছে না, তাই আমি বাধ্য হয়ে এমন একটি কথা বলেছি। ড্যাড বলে যাই হয়ে যাক না কেন তুমি কোম্পানি থেকে রিজাইন করবে না, তুমি ওই কোম্পানির প্রেসিডেন্টই থাকবে। ল্যান্সি বলে ঠিক আছে আপনি যেহেতু আমাকে সাপোর্ট করছেন তাহলে আমি রিজাইন করব না। এরপর ল্যান্সি ওখান থেকে বাইরে আসে আর দেখতে পাই জিয়াংকে, তো ও জিয়াংকে সরি বলে ভিতরে আমি একটু বেশি লেট করে ফেলেছিলাম। আর এরপরে জিয়াং বলে ঠিক আছে কারে উঠে পড়ো। তখনই বাইরে ড্যাড আসে, ওদের দুজনকে একসাথে দেখার আগে এখানে অ্যাসিস্ট্যান্ট তখন ড্যাডকে বলে আপনি আমার সাথে চলুন। কারের ভিতর ল্যান্সি ঘুমিয়ে পড়ে। জিয়াং এক নজরে ল্যান্সিকে দেখতে থাকে আর ল্যান্সি যে ওখানে সবার সামনে একটি কথা বলেছিল ওটা মনে করতে থাকে। এরপর আমরা ল্যান্সিকে বাড়িতে দেখতে পাই। এখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছে আর ল্যান্সি বলছিল আমি কি করব, কি করলে জানতে পারবো যে এখন জিয়াংয়ের কোম্পানি নেক্সট প্রজেক্ট আসলে কিসের উপরে হতে চলেছে। আর ও তো এখানে পরবর্তী প্রজেক্ট সম্পর্কে জানার জন্যই এসেছে। রাতে তারা দুজনে একই বেডে ঘুমাতে আসে, যেখানে জিয়াং ঘুমানোর পর ল্যান্সি উঠে পড়ে তাড়াতাড়ি করে জিয়াংয়ের ল্যাপটপ ওপেন করে কিছু একটা খুঁজে বের করার জন্য। বাট জিয়াং ওকে চলে আসতে দেখতে পেয়েছিল, তাই তো আবার ওর সাথে দেখা করতে আসে। এখানে ল্যান্সি ধরা পড়ার ভয়ে তখন অ্যাক্টিং শুরু করে দেয় যে ল্যান্সির আসলে ঘুমের মাঝে হাঁটার অভ্যাস রয়েছে। পরের দিন সকালে ল্যান্সি ঘুম থেকে ওঠার পর এখানে জিয়াংকে বারবার সরি বলে, হয়তোবা কাল রাতে আমি তোমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছি, আসলে আমি যখন অনেক বেশি স্ট্রেসে থাকি তখন আমি এরকম রাতে ঘুমের মাঝে হাঁটতে থাকি। জিয়াং বলে যে তুমি কি এমন স্ট্রেস নিয়ে বসে রয়েছো। ল্যান্সি বলে আমি তোমার কোম্পানিতে ভালো করে জব করতে পারছি না, আর এই কারণে আমি এখন অনেক বেশি স্ট্রেসের ভিতরে রয়েছি। পরে আমরা ল্যান্সির ড্যাডকে দেখতে পাই, এখন জিয়াংয়ের কোম্পানি সম্পর্কে খোঁজ নিয়েছিল, যেখানে জিয়াংয়ের সম্পর্কেও সব কিছু জানতে পারে। আর জিয়াংকে দেখার পর ল্যান্সির ড্যাডের অতীতের কথা মনে পড়ে যে ছোটবেলায় যখন ল্যান্সিকে কিডন্যাপ করা হয়েছিল তখন জিয়াংই আসলে ল্যান্সিকে বাঁচিয়েছে। বাট এইসব কিছু এখনও ল্যান্সির ড্যাড ল্যান্সিকে বলেনি, তাই এখানে বলছিল যে জিয়াংয়ের সম্পর্কে আরও ভালো করে খোঁজ বের করতে। এরপরে ল্যান্সি দেখা করতে আসে ড্যাডের সাথে। ড্যাড ল্যান্সিকে এরকমভাবে দেখার পরে জিজ্ঞাসা করে যে তুমি আবার নতুন রূপ কেন নিয়েছো। ল্যান্সি তখন ড্যাডকে বলে কারণ জিয়াংয়ের উপর আমার ফিলিং চলে এসেছে তাই আমি এমনটি করেছি। এইটা বলে আবারও কোম্পানিতে ফিরে আসে, যেখানে ও কোম্পানিতে কাজ করতে শুরু করে আর জানতে পারে ল্যান্সি জানতে পারে ওকে এখন জিয়াংয়ের সাথে ড্রোনের ট্রিপে যেতে হবে। রাতে আমরা ল্যান্সিকে বাড়িতে দেখতে পাই, আজ অনেক খুশি হয়েছে, যার কারণে জিয়াংয়ের জন্য নিজের হাতে কুকিং করার চেষ্টা করে, বাট একটি প্লেট ও নিচে ফেলে দেয় আর হাতটাও কেটে ফেলে। এটা দেখার পর জিয়াং ওর অনেক বেশি কেয়ার করতে শুরু করে আর ল্যান্সিকে বলে আজকের পর থেকে তুমি আর কখনোই কিচেনে যাবে না, আমরা একজন মেডকে রাখবো যে কিনা আমাদের জন্য কুকিং করবে। এরপরে তারা দুজনে একসাথে খাবার খেতে বসে, আর যেখানে কিনা তারা দুজনে অনেক বেশি এনজয় করে। আর ল্যান্সি অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে জিয়াং ওকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয়।
পরের দিন সকালে যখন ল্যান্সি ঘুম থেকে উঠে বুঝতে পারে ওর কোম্পানিতে যাওয়ার জন্য অনেক লেট হয়ে গিয়েছে। তার উপরে জিয়াং ওর জন্য একটি চিরকুট রেখেছে যেখানে লেখা ছিল যে তুমি অনেক বেশি স্ট্রেসের ভিতরে রয়েছো, তাই 2 দিন রেস্ট করো। এটা দেখার পর ল্যান্সির ভয় হতে থাকে, মনে করছিল যে জিয়াং আবার ওর সত্যিটা জেনে গিয়েছে না তো। তাড়াতাড়ি করে কোম্পানিতে আসে জিয়াং এর সাথে দেখা করার জন্য, আর এখানে ভাবছিল কাল রাতে আসলে আমাদের দুজনের ভিতরে কি হয়েছে। তখনই ওর মনে পড়ে ড্রাঙ্ক অবস্থায় জিয়াং এর অনেক বেশি ক্লোজে চলে গিয়েছে। তাই এখানে বলে এমন তো নয় যে জিয়াং আমাকে কিস করেছে। এই কথা আবার ওর ফ্রেন্ডের শুনতে পায়, অবাক হয়ে যায়, সাথে অনেক খুশি হয়ে বলে যে প্রেসিডেন্ট তোমাকে কিস করেছে। তখন তো ল্যান্সি ভয় পেয়ে যায়, বলে এই কথা কাউকেই বলবে না। ফ্রেন্ড বলে চিন্তা করো না, আমি কাউকেই বলবো না। ল্যান্সি ওখান থেকে পার্কিংয়ে চলে আসে যেখানে ওর সেক্রেটারির সাথে দেখা হয়ে যায়। সেক্রেটারি ওকে কারের চাবি দিয়ে বলে যে তুমি এই কারটা এখন পার্কিংয়ে রেখে দাও, আমার কিছু কাজ রয়েছে। তখন এখানে জিয়াং এর মম আসে আর নিজের ফেস একদম পুরো হাইড করে এসেছে। তাড়াতাড়ি করে ল্যান্সিকে কারের ভিতরে উঠিয়ে নেয়। ল্যান্সিকে বলে যে তুমি এখন আমার সাথে যাবে। তখনই কোম্পানির অন্য আরেকজন লুকিয়ে তাদের এই ছবিটা উঠিয়ে নেয় আর বলছিল যে এই মহিলাটি কে যার সাথে এখান থেকে ল্যান্সি চলে যাচ্ছে। আমরা দেখতে পাই ল্যান্সি তো আসলে জিয়াং এর মমের সাথে শপিং করার জন্য এসেছে, যেখানে অনেক দামি দামি ড্রেসগুলো ল্যান্সিকে ট্রায়াল দিতে বলা হয়, আর ও কিছুতেই ড্রেসটা ফিট করতে পারছিল না। আর এই সময় ভিতরে চলে আসে জিয়াং, ওকে দেখার পর ল্যান্সি অবাক হয়ে বলে যে তুমি এখানে। আর এরপর যখন ল্যান্সি সুন্দর একটি ড্রেস পরে বাহিরে আসে, মম অনেক খুশি হয় আর বলে তোমাকে অনেক বেশি প্রিটি দেখা যাচ্ছে, তাহলে তুমি আরো কিছু ড্রেস নিয়ে নাও, সব বিল আমি দেব। আর ল্যান্সি যখন বিল দেওয়ার জন্য যায় তখন ওখানে থাকা মেয়েটি ল্যান্সিকে গরিব মনে করে, তাই একটু ইনসাল্ট করছিল। বাট যখন কার্ডে চেক করে তখন তো জানতে পাই ল্যান্সি এখানকার ভিআইপি গেস্ট। এমনকি এই শপের ওনারও এসে ল্যান্সিকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানায়, আর ওই সব জিনিসপত্রগুলো এখানে ল্যান্সিকে দিয়েছিল। ল্যান্সির অ্যাসিস্ট্যান্ট ল্যান্সিকে ফোন করে আর বলে যে এরপরে আপনি কি প্ল্যান তৈরি করতে চাচ্ছেন। পরের সিনে আমরা ল্যান্সিকে দেখতে পাই কোম্পানিতে একটি ছেলেকে নিয়ে আসে। আসলে ও চাচ্ছিল জিয়াংকে একটু জেলাস ফিল করাবে, তাই এখানে জিয়াংকে বলে এই ছেলেটি নতুন এসেছে আর আজ থেকে আমরা দুজনে একসাথেই কাজ করব, আমি কি এর সাথে ঘুরতে যেতে পারবো। এইটা শোনার পর জিয়াং তো একদম মানা করে দেয়, তুমি কোথাও যাবে না। আর মনে মনে একটু জেলাস ফিলও করছিল, তাই তো অনেক রেগে যাচ্ছিল ল্যান্সির ওপরে। ও ল্যান্সির কোনো কথাই শুনতে চায় না। এরপর ল্যান্সিকে একটি পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে, এই জন্য ল্যান্সিও রেডি হয়ে যায়, বাট অনেক বেশি মেকআপ করে ফেলে। আর এটা দেখার পর জিয়াং বলে তুমি এত বেশি মেকআপ কেন করেছো। আসলে জিয়াং এর এইসব মেকআপওয়ালা ফেস একদমই পছন্দ না। আর ল্যান্সি এখানে তো জেনে বুঝে ব্যানানাও খেয়েছিল, ওর ব্যানানাতে অ্যালার্জি রয়েছে, তাই মুখটাও ফুলে গিয়েছে। আসলে ও চাচ্ছিল না পার্টিতে যাবে, কারণ ওই দিনে ল্যান্সির একটি ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। বাট এখানে তো জিয়াং বলে যে চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিয়েছি, আর একটি বড় টুপি ল্যান্সিকে পরিয়ে দেয়। এরপরে ল্যান্সিকে নিজের সাথে করে পার্টিতে নিয়ে আসে। পার্টিতে থাকা বাকি মেয়েরা এখানে মিস্টার জিয়াং এর সাথে একটি মেয়েকে দেখার পর অনেক অবাক হয়ে যায়। তারা এখানে গসিপ শুরু করে দেয়, বলে এই মেয়েটি হয়তো মিস্টার জিয়াং এর নতুন গার্লফ্রেন্ড। আর তখন পুরো পার্টিতে শুধুমাত্র মিস্টার জিয়াং আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে কথা শুরু হয়ে যায়। এখানে আমরা ল্যান্সির কোম্পানির একজন কলিগকেও দেখতে পাই, ল্যান্সিকে চিনতে পারে, তো বলে যে এখানে আমাদের কোম্পানির প্রেসিডেন্ট কি করছে। এরপরে ল্যান্সি যখন একা বসেছিল ওই মেয়েরা চলে আসে ল্যান্সিকে একটু বিরক্ত করার জন্য, এমনকি তারা তো এখানে ল্যান্সির ড্রেসটাও খারাপ করে দেয়। তখনই ভিতরে জিয়াং আসে, ওদেরকে বকা দেয় আর ল্যান্সিকে ড্রেস চেঞ্জ করাতে বলে। ল্যান্সি এরপরে ড্রেস চেঞ্জ করে ফেলে, আর এবারও ল্যান্সিকে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। তারা পার্টি এনজয় করতে থাকে, আর ল্যান্সি এরপরে হঠাৎ করে পার্টি থেকে একটু দূরে চলে আসে, আর ওই লোকটি ল্যান্সিকে ফলো করছিল। তো ল্যান্সি ওকে ফোন করে আর বলে যে দেখো আমি হচ্ছি কোম্পানির প্রেসিডেন্ট, আর তুমি আমার কোম্পানিতে সামান্য একজন কলিগ, তাই আমার সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টাও করো না। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে দেখবে যে তুমি আর কোম্পানিতে জব করতে পারছো না। অন্যদিকে জিয়াং পার্টিতে একা ছিল, তখনই হঠাৎ করে একটি মেয়ে দৌড়ে এসে জিয়াংকে হাক করে। আমরা জানতে পারি এই মেয়েটি আসলে জিয়াং এর এক্স। এই সময় এখানে ল্যান্সিও চলে আসে, ওদের দুজনকে একসাথে দেখতে পায়, বাট ল্যান্সি সেরকম কোনো ফিলিংসই আসে না, ওদের দুজনকে সরি বলে। মেয়েটি জিজ্ঞাসা করে যে তুমি কে। ল্যান্সি বলে আমি সেরকম কেউ না, এখানে আমি শুধুমাত্র জিয়াং এর পার্সোনাল সেক্রেটারি। এইটা আমার জিয়াং এর কাছে একদমই ভালো লাগে না। রাতে তারা বাসায় আসে, আর এখানে ল্যান্সি পার্টিতে কি কি হয়েছে এই সব কথাগুলো নিজের অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে। ল্যান্সি একবার জিয়াং এর মমের কাছ থেকে বলতে শুনেছিল, জিয়াংকে বলছিল যে তুমি এখন থেকে ওই মেয়েটির কাছ থেকে দূরে থাকবে, কারণ তোমার বিয়ে হয়েছে। পরের দিন ল্যান্সি কোম্পানিতে যাওয়ার আগে জিয়ানকে বারবার ডাকতে শুরু করে, বাট জিয়াং তো দরজাই ওপেন করে না। ল্যান্সি আর কোনো কিছু না ভেবে কোম্পানিতে চলে আসে। তখন ল্যান্সির অ্যাসিস্ট্যান্ট ল্যান্সিকে মেসেজ করে
আপনাকে তাড়াতাড়ি কোম্পানির একটি ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য আসতে হবে। এটা শোনার সাথে সাথে ল্যান্সি বের হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংকে কোম্পানিতে এসেছে, বাট ওর সাথে নিজের এক্সও রয়েছে। তাদের দুজনের সাথে আবারও ল্যান্সির দেখা হয়ে যায়। জিয়াং বলে, তুমি এখন একা কোথায় যাচ্ছ? ল্যান্সি বলে, আমার পার্সোনাল কিছু কাজ রয়েছে, তোমাকে বলতে পারবো না। বাট এখানে জিয়াংয়ের মনে হতে থাকে ল্যান্সি হয়তো তার থেকে ছোট ওই ছেলেটির সাথে আসলে ডেটে যাচ্ছে, তাই ল্যান্সিকে যেতে দিতে চায় না। বাট এখানে আমরা জিয়াংয়ের এক্সকে দেখতে পাই। সে বলে জিয়াংকে যে ন্যান্সিকে যেতে দাও, হয়তো ওর কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে। এই জন্য তখন জিয়াংও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা ল্যান্সিকে তার কোম্পানিতে দেখতে পাই, যেখানে ও তো পুরো কোম্পানির মিটিংটা অনেক ভালোভাবে শেষ করে। পরে যখন লিফটের ভিতরে ছিল তখন হঠাৎ করে জিয়াং এর সামনে পড়ে যায়। জিয়াং ওকে এরকম ড্রেসে দেখার পরে বলে যে তুমি আবার এরকম ড্রেস কেন পরেছো? ল্যান্সি বলে, এখানে আমার একজন ফ্রেন্ডকে আমি সাহায্য করতে এসেছিলাম। এই কোম্পানির প্রেসিডেন্ট অনেক বেশি রুড, তাই ফ্রেন্ডের বলায় ফ্রেন্ডকে সাহায্য করতে এসেছি। আর জিয়াংকে জিজ্ঞাসা করে তুমি কেন এসেছো? জিয়াং বলে, আমি নিজেও এখানে প্রেসিডেন্টের সাথে দেখা করতে এসেছি। ল্যান্সি বাইরে আসে আর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে যে কিছুতেই যেন জিয়াং কোম্পানির ভিতরে যেতে না পারে। তো জিয়াংকে ভিতরে যেতেই দেওয়া হয় না। এরপরে জিয়াং বাইরে আসে। ল্যান্সি বলে, তুমি প্রেসিডেন্টের সাথে দেখা করেছো? জিয়াং বলে, না, আমাকে ভিতরে যেতে দেওয়া হয়নি, বাট পরবর্তীতে অবশ্যই দেখা করে নেব। তখন ওখানে এক্সও চলে আসে জিয়াংকে নেওয়ার জন্য। তো জিয়াং ওর কারে করে চলে যায়। এই সিনটা দেখার পর এবার ল্যান্সির একটু জেলাস ফিল হচ্ছিল, তাই অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটি কে? ওর সম্পর্কে সব ডিটেলস বের করো আর আমাকে দাও। এদিকে কারের ভিতরে এক্স তখন জিয়াং এর সাথে কথা বলছিল ল্যান্সিকে নিয়ে, আর ল্যান্সির নামে অনেক উল্টাপাল্টা কথাগুলো জিয়াংকে বলে, যাতে করে জিয়াং ল্যান্সির উপরে রেগে ল্যান্সিকে ছেড়ে দেয়। বাট এইসব কিছু শোনার পর জিয়াং উল্টো এক্স এর উপরে রেগে যায়, তাকে কারের ভিতর থেকে বের করে দেয় আর বলে যে নিজেই চলে যাও, আমি একাই কোম্পানিতে চলে যাব। ল্যান্সি বাড়িতে চলে আসে আর জিয়াং এর মমের পাশে বসে জিয়াং এর সম্পর্কে ও অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। আর এখানে কথায় কথায় জিয়াং এর এক্স এর অপশন চলে আসে, তো ওইটা সম্পর্কে বেশি জানতে চায় ল্যান্সি। মম সব কিছুই বলে, আর যখন জানতে পারে যে জিয়াং আবারও ওই মেয়েটির সাথে দেখা করছে তখন তো জিয়াং এর উপরেও চিৎকার করে। জিয়াংকে বলে যে তুমি এটা কি করছো? এখন তোমার বিয়ে হয়েছে আর তুমি কিনা ওই মেয়েটির সাথে ঘোরাঘুরি করছো। জিয়াং বলে, মম কি হয়েছে? আপনারা দুজনেই আমার উপরে এত বেশি রেগে কেন রয়েছে? এরপরে বলে, ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওই মেয়েটি আমার এক্স, বাট এখন আমরা শুধুমাত্র ফ্রেন্ড, অন্য কিছুই না। এইসব শোনার পর এখানে মম বলে ল্যান্সিকে, কোনো চিন্তা করো না, আমার ছেলে কখনোই তোমাকে ধোকা দেবে না। ও শুধুমাত্র তোমাকেই ভালোবাসে আর অন্য কাউকে ভালোই বাসবে না। তাই তোমরা দুজনে একদমই ঝগড়া করো না, ভালোভাবে থাকো। মম চলে যাওয়ার পরে জিয়াং বলে, ল্যান্সি তাহলে তুমি দেখছি জেলাস ফিল করেছো আর আমার মমের কাছে আমার নামে বিচার দিয়েছো। ল্যান্সি বলে, এরকম কিছুই না, আপনি যার সাথে ইচ্ছা তার সাথে থাকতে পারেন, আমি তো শুধু এমনিতেই জিজ্ঞাসা করেছিলাম। আর কথা বলার এক পর্যায়ে জিয়াং এর পাটা এখানে ল্যান্সির স্লিপারের উপরে পড়ে স্লিপ কেটে যায়, আর এতে ভুল করে তাদের দুজনের ভিতরে কিস হয়। এতে তারা দুজনেই অনেক বেশি শকড হয়ে যায় আর ল্যান্সি অনেক বেশি নার্ভাসও হয়েছিল। হঠাৎ করে ল্যান্সি এখানে তখন নিজের ফিলিংসটাও বলে দেয় জিয়াংকে, যে এখন ও জিয়াংকে লাইক করতে শুরু করেছে। এটা বলার সাথে সাথে ল্যান্সি চুপ হয়ে যায়, দৌড়ে রুমে চলে আসে। তখনই অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে যে প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে তো? ল্যান্সি বলে, প্ল্যান অনুযায়ী কোনো কিছুই হয়নি, তাই আমাদেরকে এখন অন্য আরেকটি প্ল্যান তৈরি করতে হবে। ফোন রেখে দেওয়ার পর ল্যান্সি আবার নিজেকেই নিজে বকা দিচ্ছিল যে আমি কেন এই সব কিছু বলতে গেলাম জিয়াংকে, এখন আমি জিয়াংয়ের সামনে কি করে যাব। এইসব কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল থেকে ল্যান্সি ইগনোর করতে শুরু করে জিয়াংকে। তো জিয়াং বলে যে তুমি এমনটি কেন করছো? ল্যান্সি বলে, ভালো কথা, আমি তোমাকে প্রপোজ করেছি, এটাও বলেছি যে আমি তোমাকে লাইক করি, কিন্তু এটার মানে তো এমন নয় যে তুমি এখন থেকে আমার পিছনে ঘুরঘুর করবে, একদমই আমার আশেপাশেও থাকবে না, আমার কাছ থেকে দূরে থাকো। এরপরে ওকে কোম্পানিতে দেখানো হয়, যেখানে কিনা এক্স চলে আসে ল্যান্সির কাছে। ল্যান্সিকে বলে, তুমি আমাকে কফি বানানো শেখাবে, আর এখন তুমি নিজেই কফি আনতে যাও, সাথে আমার জন্য নিয়ে এসো। বাট এখানে ল্যান্সি ওর কথায় একদমই পাত্তা দেয় না, বরং ওকে তো উচিত জবাব দেয়। এটা শোনার পর রেগে মেয়েটি চলে যায়। পরে আমরা ল্যান্সিকে টেরেসে দেখতে পাই, অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে পরবর্তী প্ল্যান সম্পর্কে। তখন এক্স দূর থেকে ল্যান্সির ওপরে নজর রাখে। আসলে ও জানতে চাচ্ছিল ল্যান্সি আসলে কে, ওর সাথে জিয়াং এর সম্পর্ক কি। তখনই এখানে কোম্পানির ওই ছেলেটি আসে, যার সাথে প্রথমে ল্যান্সির ঝামেলা হয়েছে। ছেলেটি বলে, ওই মেয়েটির উপরে নজর রাখছো? এক্স তো ভয় পেয়ে যায়। ছেলেটি বলে, আমি তোমাকে সাহায্য করব ল্যান্সির সম্পর্কে জানতে, আর নিজের তোলা ওই ছবিগুলো এখানে এক্সকে দেখায়।
বলে আমি জানি না ওর সাথে আসলে কি সম্পর্ক, বাট এগুলো তোমার কাজে লাগতে পারে তাই আমি তোমাকে দিলাম। ভিতরে জিয়াং কাজের বাহানায় ল্যান্সিকে বারবার নিজের কেবিনে আসতে বলে, বাট ল্যান্সি একবারও জিয়াংয়ের সাথে দেখা করতে যাচ্ছিল না, বরং ওর জায়গায় নিজের ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। এইসব কিছুতে জিয়াং বিরক্ত হয়ে যায়। বাট একটু পরে ইম্পর্টেন্ট একটি ফাইলের জন্য ল্যান্সিকে ভিতরে আসতে হয় জিয়াংয়ের সামনে। এখানে ও জিয়াংকে বলে, এটা মনে করো না আমি তোমার সাথে দেখা করতে এসেছি, না তোমার সাথে কোনো কথা বলার জন্য, আমি এখানে শুধু কাজের জন্য এসেছি। জিয়াং বলে যে তুমি আমাকে আজ পুরো দিন ইগনোর করে যাচ্ছ, এই সব কিছু কি আমার এক্সের জন্য? তখন এখানে ল্যান্সি বলে যে আমি আসলে রিজাইন করতে চাই। জিয়াং বলে যে তোমার এই জবটি পছন্দ হয়নি, তাহলে আমি তোমাকে অন্য একটি জব দেবো, কিন্তু এরপরও তুমি কোম্পানি থেকে চলে যেও না। কিন্তু এখানে ল্যান্সি বলে, কে বলেছে যে আমি এই জব থেকে রিজাইন নিচ্ছি? আমি তো এখানে এসেছি তোমার সাথে কন্ট্যাক্ট শেষ করতে, মানে আমি যে তোমার ওয়াইফ হয়েছি ওখান থেকে আমি আমার কন্ট্যাক্ট শেষ করে ফেলবো। এই সব কিছু শোনার পর জিয়াং বলে যে কিছুতেই না, আমি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করবো না। আর তুমি কোনো চিন্তা করো না, আমি ওই মেয়েটির সাথে কখনো দেখাও করবো না। পরের সিনে অ্যাসিস্ট্যান্টের সাথে ল্যান্সিকে দেখানো হয়। এখানে অ্যাসিস্ট্যান্ট ল্যান্সিকে বলে যে ম্যাডাম আপনি একটু জিয়াংয়ের সাথে নরম ব্যবহার করুন, কারণ এখনও কোম্পানির নেক্সট প্রজেক্ট কি হতে চলেছে এটা শুধুমাত্র জিয়াংই জানে, আপনি না। কথা মতো ল্যান্সি ফিরে আসে আর জিয়াংয়ের অনেক বেশি খেদমত করতে শুরু করে। আর এরকম হঠাৎ করে চেঞ্জিং ব্যবহার দেখার পর জিয়াং নিজেই অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে যে আজ পুরো দিন তো তুমি আমাকে ভালোই ইগনোর করছিলে, তাহলে এখন আবার তুমি আমার এত বেশি খেদমত কেন করছো? হঠাৎ করেই আমি তোমার হাজবেন্ড যে এরকম করছো। একটু পরে এখানে আবার জিয়াং নিজে থেকেই ওর ছোটবেলার কাহিনী বলতে শুরু করে ল্যান্সিকে, যে ছোটবেলায় আমাকে কিডন্যাপ করা হয়েছে, আর ওই ঘটনাটুকুই হচ্ছে আমার জীবনের সব থেকে বেশি বাজে একটি ঘটনা। এইসব শোনার পর ল্যান্সির তার নিজের কিডন্যাপিং এর কথাটাও মনে পড়ে, আর এইসব কিছু ভাবতে ভাবতে ও তো রাতেও ভালো করে ঘুমাতে পারে না। আর এইটাও জানতো যে জিয়াং কখনোই এরকম একটি বাজে পরিস্থিতির কথা মিথ্যে বলবে না। পরের দিন তারা দুজনে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়। জিয়াং ল্যান্সিকে দেখার পরে বলে, তোমাকে দেখে অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে, তুমি ঘুমাওনি? ল্যান্সি এখানে মজা করে বলে যে তোমার কারণে ঘুমাতে পারিনি। এইটা শোনার পর জিয়াং বলে, ঠিক আছে তাহলে আজ তুমি ছুটি নাও, কোম্পানিতে যেতে হবে না। আর নিজেই ও বের হয়ে পড়ে। এই সুযোগে ল্যান্সি পুরো বাড়িটা ভালো করে চেক করতে পারে, আর জিয়াং এর ল্যাপটপ নিয়েও বসে পড়ে। ও তো সব কিছু পেয়েও যায়, আর এখানে তখন একটু কনফিউজড হয়ে যায়। ভাবছিল আমি কি সত্যি এটা চুরি করব? এটা যদি করি তাহলে জিয়াংকে ধোঁকা দেওয়া হবে, আর নাকি আমি এটা না নিয়ে জিয়াংয়ের সাথে এরকমই লয়াল থেকে যাব। ও নিজে অনেক কনফিউজড ছিল। তাই তো ল্যান্সি বলে যে আমি এরকম কোনো কিছুই করব না। পরের সিনে ল্যান্সিকে কোম্পানিতে দেখানো হয়। এখানে যখন কোম্পানিতে আসে তখন সবাই ল্যান্সিকে নিয়ে গসিপ করছিল, আর ল্যান্সিকে বলে যে এতদিন নিজের আইডেন্টি লুকিয়ে রেখেছিলে, এখন তোমার আইডেন্টি সবাই জানে। ল্যান্সি ভয় পেয়ে যায়, ভাবছিল এখানে হয়তো সবাই জানতে পেরেছে ল্যান্সি আসলে অন্য একটি কোম্পানির প্রেসিডেন্ট, বাট এখানে কিছু অন্যরকম ছিল। তারা এখানে ল্যান্সির মাদার-ইন লর সাথে ছবিগুলো নিয়ে ল্যান্সিকে কথা শোনাচ্ছিল। আর এত বেশি চিৎকার শোনার পর জিয়াংও এখানে আসে, জিজ্ঞাসা করে ল্যান্সিকে এখানে এসব কিছু কি হচ্ছে। যখন জানতে পারে যে সবাই এখানে ল্যান্সিকে নিয়ে এসব ভুলভাল কথা বলছে, তখন জিয়াং নিজেই সবার সামনে ল্যান্সির আইডেন্টি বলে যে ল্যান্সি আমার ওয়াইফ, তাই তোমরা কি ওকে নিয়ে এরকম কথা বলবে না। আর একটি মেয়েকে বলে যে খোঁজে বের করো এই সব কিছু আসলে কে করতে বলেছে। তো মেয়েটি বলে ঠিক আছে। এরপর ল্যান্সিকে নিয়ে ভিতরে চলে আসে, যেখানে কিনা এক্স বাইরে কান পেতে রয়েছে তাদের কথাগুলো শোনার জন্য। ভিতরে এখানে বলছিল ল্যান্সি জিয়াংকে, আমার মনে হয় এখন আমাদের দুজনের ডিভোর্স নেওয়া উচিত। এইটা শোনার পর জিয়াং বলে যে তুমি হঠাৎ করে কেন ডিভোর্স নেওয়ার কথা বলছো? ল্যান্সি বলে কারণ আমাদের দুজনের কন্ট্যাক্টই তো লেখা রয়েছে, যদি কোম্পানির কেউ একজন আমাদের সম্পর্কের কথা জানতে পারে তাহলে আমরা তখনই ডিভোর্স নিয়ে নেব। জিয়াং বলে যে যাই হয়ে যাক না কেন তুমি ডিভোর্স নেওয়ার কথা কখনোই বলবে না। বাইরে এক্স এইসব কিছু শোনার পরে অবাক হয়ে যায় আর বলে আমি তো ভাবতেও পারছি না আমার এক্স কিনা আমাকে রেখে এখন ও বিয়ে করে নিয়েছে। ল্যান্সি চলে যাওয়ার পর নিজেই চলে আসে জিয়াংয়ের সাথে কথা বলতে, যেখানে জিয়াং তো ওর এক্সের উপরে অনেক বেশি রেগে যায় যে তুমি এইসব কিছু কেন করেছো, নেক্সট টাইম থেকে এরকম কোনো কিছু করবে না, আর আমি যেন তোমাকে আমার কোম্পানির আশেপাশেও না দেখি। এখানে এক্স বলে যে তুমি আমাকে ভুলে গিয়েছো, এমনটি কেন করছো আমার সাথে? জিয়াং বলে আর কথা পারিও না, এখান থেকে চলে যাও। পরের সিনে ল্যান্সির ড্যাডকে দেখানো হয়, তার কাছে খবর চলে আসে যে ল্যান্সি আসলে জিয়াংকে বিয়ে করেছে। এটা শোনার পর ড্যাড রেগে যায় ল্যান্সির উপরে আর বলে যে এক্ষুনি ল্যান্সিকে আমার সাথে দেখা করতে বলো। পরের সিনে ল্যান্সিকে দেখানো হয়, এখানে সেক্রেটারিকে এসে বলে জিয়াং কোথায়, তো জানতে পারে জিয়াং আসলে এখন কান্ট্রি সাইডে গিয়েছে।
কান্ট্রি সাইডে আমরা জিয়াংকে দেখতে পাই। এখানে কিছু লোকদের সাথে জিয়াংয়ের ঝামেলা হয়েছে আর তারা কিনা জিয়াংকে মারতে চাচ্ছিল। এই সময় এখানে ল্যান্সি আসে ওদেরকে বোঝানোর জন্য, বাট কোনো কাজ হয় না। ল্যান্সিও তখন বাধ্য হয়ে জিয়াংকে নিয়ে পালাতে শুরু করে। তারা কিছু দূর আসার পর এখানে হঠাৎ করে জিয়াংয়ের এক্সও চলে আসে। জিয়াংকে বলে, আমি তোমাকে ফাইনাল গুড বাই বলার জন্য এসেছি, কারণ আমি এখান থেকে চলে যাব, তাই তুমি আমাকে শেষবারের মতন হাগ করো। তো জিয়াংও কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওকে হাগ করে। দুজনকে একসাথে দেখার পর ল্যান্সি একটু জেলাস ফিল করে এখান থেকে দূরে চলে যায়। এই সময় আমরা দুজন পাগলের মতন লোককে দেখতে পাই, তারা কিনা এখানে জিয়াংয়ের উপরে অ্যাটাক করে দেয়, মানে জিয়াংকে অজ্ঞান করে। আর এরপরে এক্স সে তো নিজে এখানে কিডন্যাপ হওয়ার অ্যাক্টিং করে, মানে কোনো একটি প্ল্যান তৈরি করে এখানে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ল্যান্সিকে একটু পরে যখন জায়গায় ফিরে আসে কাউকে দেখতে পায় না। দুজন লোক ওকে কিডন্যাপ করতে আসে, বাট উল্টো তো ওদেরকে ভালোভাবে শিক্ষা দেয় আর জিয়াংয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। তো এখানে লোক দুইটি ওকে সব সত্যি কথা বলে দেয়। পরের সিনে আমরা জিয়াংকে দেখতে পাই, ওকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে আর দেখে মনে হচ্ছে অনেক বেশি দুর্বল। সিনটা এখানে কাট হলে পরে আমরা হসপিটালে জিয়াংকে দেখতে পাই, তার জ্ঞান ফিরে আসে আর মমকে দেখতে পাই, পাশে ল্যান্সিকেও দেখতে পাই। তো জানতে পাই ল্যান্সি ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এখানে ল্যান্সি আর জিয়াং তারা দুজনেই একে অপরের ছোটবেলার ওই কিডন্যাপের কথাটা জানতো, তাই ওরা ভালো করে বুঝতে পারে যে ল্যান্সি যে ছেলেটির কথা বলছে সেইটা জিয়াং, আর জিয়াং যে মেয়েটির কথা বলছে ওইটা ল্যান্সি। দুজনে এটা জানতে পেরে অনেক খুশি হয়, বাট এদের দুজনের ভিতরে আবার ঝামেলা সৃষ্টি করার জন্য এক্স আসে। সে বলে ল্যান্সিকে, এতদিন তো ভালোই নিজের আইডেন্টি লুকিয়ে রেখেছো। আর জিয়াংকে বলে, ল্যান্সি হচ্ছে অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট, এখন বাকি সত্যিটা তুমি বলো যে জিয়াংয়ের সাথে তুমি গেম খেলতে কেন এসেছো। এখানে ল্যান্সি তখন নিজেই বলে, আমি জিয়াংয়ের সাথে এই কারণেই ছিলাম কারণ আমার জিয়াংয়ের নেক্সট প্রজেক্ট জানার দরকার ছিল আর আমি ওটা চুরি করতে চাচ্ছিলাম, তাই এখানে এসেছি। এইসব কিছু জানার পরে জিয়াং তো অনেকটাই বেশি হার্ড হয়। ল্যান্সি আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। এর 2-1 দিন পর ল্যান্সি তার কোম্পানিতে আসে, যেখানে কোম্পানির বাকি সব শেয়ার হোল্ডারের সামনে ল্যান্সি বলে সে এখন কোম্পানির প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন করছে। বাট তখন এখানে জিয়াং চলে আসে, রিজাইন লেটার ছিঁড়ে ফেলে আর ল্যান্সিকে বলে যে তুমি কিছুতে এই কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করবে না। সবার সামনে ল্যান্সিকে প্রপোজ করে, কারণ জিয়াং এখন নিজেও ল্যান্সিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তারা এখন তাদের ওই কন্ট্রাক্ট শেষ করবে আর নতুন করে একটি রিলেশনশিপ তৈরি করবে। এতে খুশি খুশি ল্যান্সিও রাজি হয়ে যায়। আর এই হ্যাপি একটি সিনের সাথে ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই।